ঘটাং করে শব্দ হতেই ফাঁসি কাঠে ঝুলতে থাকা দেহটা কয়েকবার নড়ে উঠেই স্থির হয়ে গেল চিরকালের জন্য। কালিডোম ছিল ৩০৩ নম্বর সেলের আসামি। নিমতলা বার্নিং ঘাটে মরা পোড়াত। গ্রামের বাড়ি ছিল পাঁশকুড়ার প্রত্যন্ত অঞ্চলে। বাগদি শ্রেণীর ডোম ছিল কালী। পরপর 7টা নরবলির চার্জ তার নামে। কোনো ছাড়ের সুযোগই নেই, সরাসরি ফাঁসির আদেশ। কিন্তু অবাক কাণ্ড হলো এই যে ফাঁসির আদেশ শুনেও তার মুখ ছিল একদম ভাবলেশহীন, যেন সে আগে থেকেই জানত তাকেও মরতে হবে। এক মনে কি যেন বিড়বিড় করত সারাক্ষণ। আর সেলের দেওয়ালে আঁকত অদ্ভুত সব বিচিত্র নকশা। মাঝে মাঝে গারদ ধরে মাথা নিচু করে হাসতো আর বলতো, মরবে 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 সব মরবে 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 সব মরবে। জেলের অন্যান্য কয়েদিদের সাথে রাখা হয়নি তাকে। আলাদা সেলে নিজের মতো থাকতো কালী। শুধু তার সেল থেকে মাঝে মাঝে শোনা যেত এক অদ্ভুত সুরেলা সুর। সারা জেলের সবাই যখন ঘুমতো, ঠিক সেই সময় ভেসে উঠত তার এই সুর। ফাঁসি হয়ে যাওয়ার পর তার সেল থেকে পাওয়া গেছিল একটা সাদা জামা, যাতে তার কয়েদি নম্বর লেখা আছে। আর পাওয়া গেছিল একটা অদ্ভুত জিনিস, একটা হাড়ের বাঁশি। জিনিসটা মানুষের হাতের হাড়ের এক অংশ ভাঙা, আর তার গায়ে ফুটো। এক প্রান্তে ঠোঁট লাগিয়ে এই বাঁশি বাজাতো কালী। হরেন জমাদার ঘর পরিষ্কারের সময় জেলার সাহেব সমীরণ বাবুকে ডেকে আনে। বলে, বাবু, এগুলো কি ফেলে দেব? না, এটা আপাতত স্টোর রুমে রেখে দাও, পরে নয় বাতিল করে দেওয়া হবে ক্ষণ। ঘরটা এত অন্ধকার। বলেই চমকে ওঠেন তিনি। সারা দেওয়ালে এসব কি আঁকা? কালী কি দিয়ে আঁকলো এসব? আঁকাটার কাছে যেতেই একটা বিশ্রী নোনতা গন্ধ নাকে আসে। রক্ত, রক্ত নাকি? কালের ডেড বডিটা এখনই গাদায় নিয়ে যেও না হরেন, ওটা মর্গে পাঠিয়ে দাও। এই ঘরে নিশ্চয়ই কিছু একটা ঘটেছে। নমস্কার, আমি বিপ্র। গল্প শোনার আসরে আপনাকে স্বাগত। কেমন আছেন সবাই? ভালো তো? আচ্ছা, ভূত প্রেত জিন সবাই কি শুধু অনিষ্টই করে, নাকি কখনো মনের কোণে লুকিয়ে থাকা প্রতিশোধও নিতে আসে? বাঁশির সুরে বিষের নেশা নাকি অশনির সংকেত করুন, যার সুরে নেমে আসে রক্তখাদক জিন? গত 1 মাস কোনো গল্প দিতে পারিনি। অনেকটা দেরিতেই গল্প এলো, তবে এবারে একটু অন্যরকম। 2 সংখ্যায় সমাপ্ত হবে সন্দীপ রায়ের লেখা হাড়ের বাঁশি। তাহলে শুনে নি আজকের গল্প, হাড়ের বাঁশি। কয়েকদিন হলো রাতে ঠিকঠাক ঘুম হচ্ছে না চঞ্চলবাবুর। ঠিক 3:10-15 একটা অদ্ভুত বাঁশির সুরে ঘুমটা ভেঙে যাচ্ছে তার। রাবীন্দ্রিক সঙ্গীতায়নের মিউজিক ডিপার্টমেন্টের শিক্ষক তিনি। রাজ্য স্তরের অনেকগুলো পুরস্কার ইতিমধ্যে তার ঝুলিতে এসেছে। বাঁশি বাজানোয় তার মতো ওস্তাদ এই শহরে তো বটেই, এই রাজ্যেও পাওয়া দুষ্কর। বিছানা ছেড়ে উঠে জানলা দিয়ে মুখ বাড়িয়ে নিচের দিকে তাকালেন তিনি। না, কেউ নেই। 2-1টা কুকুর চেঁচিয়ে উঠল। এরকম মাঝে মাঝেই চেঁচায়। 2-1বার হুস হুস করে তাড়িয়ে দিলেন কুকুরগুলোকে। কিন্তু কে বাঁশি বাজায় এত রাতে? আবার শুয়ে পড়েন তিনি। সকালে উঠে মেয়ে ঝিমলিকে স্কুলে পৌঁছে দিয়ে নিজের গন্তব্যের দিকে রওনা দেন চঞ্চলবাবু। আজ ক্লাসে তার বাঁশি শেখার অভিজ্ঞতার কথা সবাইকে বলতে বলতে ফিরে গেলেন বছর 20 আগের পূর্ব মেদিনীপুরের গ্রামে।
শিক্ষক ছিলেন তারাপদ বৈরাগী। কোনো ডিগ্রি ছিল না তার, আর নেহাতি শখের বশে বাঁশি হাতে তোলেন চঞ্চলবাবু। তারপরেই বাঁশি হয়ে ওঠে তার জীবনের অন্যতম সঙ্গী। কোনো বাধা ধরা গতে শেখাতেন না মাস্টারমশাই, 2-4 জনকে নিয়েই তিনি শেখাতেন। বলতেন, সুরের যা জাদু আছে তার কিছুতে নেই। এই সুরেই ভগবানও আসেন, শয়তানও আসেন। নির্ভর করছে তোমার উপর, তুমি কাকে উদ্দেশ্য করে বাজাচ্ছ। এই বলে চশমাটা খুললেন বয়স 45-এর চঞ্চলবাবু। আপনার মাস্টার মশাই কি এখনো শেখান? প্রশ্ন করলো একজন। না, মারা গেছেন। কিভাবে জানি না, তবে শুনেছিলাম মারা গেছেন। আমি কলকাতায় চলে আসার পর আর যোগাযোগ করা হয়ে ওঠেনি সেভাবে। আর আপনার বন্ধুরা? না, সেভাবে তো বন্ধু হয়নি সেই সময়। তবে আমার মাস্টার মশাই আমায় তার বাঁশি উপহার দিয়েছিলেন আমার জন্মদিনে। বলেছিলেন, সামনে রাখিস, আমার বড্ড প্রিয় এটা। আমার কাছে এখনো রাখা আছে সেটা। আজ বাড়ি ফিরতে একটু দেরি হয়ে যায় চঞ্চলবাবুর। পাড়ায় লোডশেডিং চলছে নাকি, এত অন্ধকার। গাড়িটা গ্যারেজ করে বাড়ির রাস্তায় হাঁটা লাগান তিনি। 50 দূরে এসে হঠাৎ মনে হয় পেছনে যেন কেউ এগিয়ে আসছে। পেছনে ঘুরে তাকান একবার, না, কেউ নেই। একটা হালকা বাঁশির শব্দ ভেসে আসছে না? দাঁড়িয়ে পড়ে চঞ্চলবাবু, একটা সিগারেট ধরান। উফ, সারাদিন যা চলছে, কানে বাঁশির আওয়াজ বাজা তো স্বাভাবিক, কিন্তু আওয়াজটা যেন চেনা। এই তাই তো, এই আওয়াজই তো শোনেন তিনি প্রায় রাত্রির বেলা। এবার একটু ঘাবড়ে যান তিনি। পিছনে আরেকবার তাকাতেই হঠাৎ যেন তার মনে হলো অন্ধকারে কে যেন বেশ দাঁড়িয়ে। কে বলে একবার চেঁচিয়ে উঠলেন চঞ্চলবাবু। কে কে? আমার চিনতে পারছিস না চঞ্চল? আমি ফিরে এসেছি রে। মুহূর্তে সারা গায়ের রক্ত ঠান্ডা হয়ে যায় চঞ্চলবাবুর। এ গলা যে তিনি চেনেন, এই গলা যে তার গ্রামের বন্ধু কালীপদর। কিন্তু কালীপদকে তো পুলিশে ধরেছে শুনেছিল, কিসব খুনের কেসে। বাইরে এলো কবে? একটু যেন অপ্রস্তুত হয়ে প্রশ্ন করেন চঞ্চলবাবু। আরে তুই তুই কোথায়? বলেই থমকে যান তিনি। শিরদাঁড়া বেয়ে নেমে আসে ঠান্ডা একটা স্রোত। কালীপদ দাঁড়িয়ে আছে, তবে ঠিক মাটিতে না, মাটি থেকে কিছুটা ওপরে। ঘাড়টা একটু কাত করা, আর হাতে ধরা আছে ওটা কি, একটা ভাঙা হাড়। পিছিয়ে আসেন চঞ্চলবাবু। তারপর দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে প্রাণ ভরে দৌড়াতে থাকেন বাড়ির দিকে। পিছনে ভেসে আসতে থাকে এক অপার্থিব সুর। কাটাপুকুর মর্গের সামনে গাড়ি থেকে নামলেন সমীরণবাবু। মনের মধ্যে একটা প্রশ্ন সমানে ঘুরপাক খাচ্ছে। এখনই যাচাই করা উচিত। এই, ভিতরে মহাদেব আছে? সমীরণবাবু জিজ্ঞাসা করলেন দরজায় বসে থাকা দারোয়ানকে। দারোয়ান নিবিষ্ট মনে খৈনি বানাচ্ছিল। হয়ে গেলে মুখে পুড়ে বলল, হি বারা বাবু, ও মহাদেব তো ভিতরেই আছে বটে, ডাক্তারবাবু আছে। ঠিক আছে। ভিতরে ঢুকতেই ডক্টর সামন্ত বলে উঠল, আরে তাজ্জব কাণ্ড মশাই, এমন কাণ্ড জন্মে দেখিনি।
কেন, কি হলো? আরে সকালে আপনাদের যে ফাঁসি দেওয়া লাশটা এলো, আপনারা কিছু বোঝেননি? না তো, কেন, হয়েছেটা কি? দাঁড়ান দাঁড়ান, দেখাই আপনাকে। বলে ফ্রিজের ড্রয়ার খুলে লাশটা বের করে আনলেন ডক্টর সামন্ত। একদম অবিকৃত একটি মৃতদেহ। সারা মুখে দাড়ি গোফের জঙ্গল ছিল, এখন পরিষ্কার। পোস্টমর্টেমের আগে কেটে ফেলেছে বোধহয়। গলায় দড়ির ফাঁসের মোটা দাগ, ঘাড়টা একদিকে সামান্য হেলানো, ঘাড় ভেঙে গেছে। হ্যাঁ ডাক্তারবাবু, বলুন, কি একটা বলবেন বলছিলেন যেন? ডাক্তারবাবু গলাটা একবার কেশে পরিষ্কার করে নিয়ে বললেন, আগে আমি পোস্টমর্টেম করার সময় লাশের বডি থেকে কোনো রক্ত পাই। হোয়াট? কি কি বলছেনটা কি? এরকম এরকম হয় নাকি? দেখুন, বডি রিগর মর্টিস হয়ে যাওয়ার পর পোস্টমর্টেম করার সময় খুব যে রক্ত বেরোয় তা নয়, কিন্তু এক্ষেত্রে শরীরে রক্তের কোনো চিহ্ন মাত্র পাইনি আমরা। হতবাক হয়ে দাঁড়িয়ে রইলেন জেলার সমীরণ আইচ। এতদিনের পুলিশি জীবনে এরকম কেস আগে কখনোই দেখেননি তিনি। হঠাৎ মাথায় একটা প্রশ্ন ভেসে উঠল। আচ্ছা ডাক্তারবাবু, কোনো মতে কি এই রক্ত বের করে নেওয়া সম্ভব? হ্যাঁ, তবে যে পরিমাণে রক্ত একটা সুস্থ মানুষের শরীরে থাকে তা বের করতে গেলে হাসপাতাল ছাড়া তো গতি নেই। আর সবচেয়ে বড় কথা, সেক্ষেত্রে রোগী বেঁচে থাকবে না। তার মানে বিষয়টা খুব সুবিধে নয় সমীরণ বাবু। জেলের মধ্যে কি রক্ত বের করে নেওয়া হয়েছিল? আর তাই যদি হয়, তাহলে ফাঁসি হলো কিভাবে? সমীরণবাবুরও সব গুলিয়ে যেতে লাগলো। কিভাবে সম্ভব? একজন মানুষ জেলের সেলে বন্দি, তার ফাঁসি যখন হয় তখন সে সুস্থ। নিজে দাঁড়িয়ে থেকেই ফাঁসি তিনি দিয়েছেন। ডাক্তারবাবু বললেন রক্ত বের করে নেওয়া হয়েছে। সব গুলিয়ে যাচ্ছে। আর ভাবতে পারলেন না তিনি। টলতে টলতে বেরিয়ে এলেন লাশ কাটা ঘর থেকে। মৃতদেহের গন্ধে গা গুলিয়ে আসছে তার। বাইরে যেতে না পারলে শান্তি নেই। বাইরে আসতেই হঠাৎ একটা জিনিস মনে পড়ে গেল তার। সেলের দেওয়ালে ওই নকশাগুলো কি তবে রক্ত দিয়ে বানানো? এই, গাড়ি সোজাসুজি জেলে নিয়ে চল তো, তাড়াতাড়ি চল। কি হচ্ছে এসব? কেন হচ্ছে? কালী একজন খুনি, পাঁশকুড়ায় 7-7টা নরবলির সাথে সরাসরি যুক্ত। বিচার হয়েছে, ফাঁসি হয়েছে, এই রকম আবার হুজ্জুতি কেন রে বাবা? জেলে পৌঁছেই ছুটে গেলেন কালী যেই সেলে ছিল সেই সেলের দিকে। ঢোকেই বুকটা কেঁপে উঠল। শুকিয়ে গেছে রক্তের দাগ, নকশাগুলো রক্ত দিয়েই আঁকা। একটা পঞ্চভুজের মতো চিহ্ন, আরও কতগুলি কি সব চিহ্ন, কিন্তু নিচে আরও একটা জিনিস লেখা, আমি আবার ফিরে আসব। পকেটে রাখা সেলফোনটা বেজে উঠল। ওপারে ডক্টর সামন্ত। হ্যালো, হ্যাঁ সুমিত বাবু, হ্যাঁ একটা জিনিস আপনাকে দেখাতে ভুলে গেছি, উত্তেজনার জন্য ভুলে গেছি। হ্যাঁ, কালীর পিঠে একটা খুব সরু পঞ্চভুজের মতো অদ্ভুত চিহ্ন আছে। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো। ফোনটা কেটে দেন সমীরণবাবু। কপালে বিন্দু বিন্দু ঘাম। মানে কি এর? ধন্দে পড়ে যান সমীরণবাবু। এপাশ ওপাশ করে সারা রাত ঘুম হলো না চঞ্চলবাবুর। উঠে পড়লেন ভোর রাতের দিকে। কিছু এলোমেলো চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। কালীপদ, না না, সে তো জেলে, বাইরে আসবে কিভাবে? কিন্তু আজ তিনি যা দেখলেন তা কি কোনোভাবে চোখের ভুল, নাকি মনের ভুল? আর তাই বা হয় কিভাবে? এতটা অন্যমনস্ক তো তিনি ছিলেন না। মনে পড়ল কালীপদর বোন মিলির কথা। বেশ ভালো সম্পর্ক ছিল তার আর মিলির। খানিকটা যৌবনকালের প্রেমই বলা যেতে পারে। মিলির সাথে আলাপ তারাপদ বৈরাগীর কাছে বাঁশি শেখার সময়।
সারা দিন সময় কাটাতো দুজনে ভালোবাসার বাঁশির সুরে। কালীপদও জানতো না কিছু। আসলে এই প্রেমটা অপূর্ণই থেকে গেছে মিলিরও আর সেদিনের চঞ্চল বিশ্বাসেরও। বিয়ে করতে পারতেন মিলিকে, কিন্তু সমাজের উচ্চস্তরে থাকা চঞ্চলবাবুর পরিবার কিছুতেই মেনে নেননি এই প্রস্তাব। এদিকে মিলিও ব্যস্ত হয়ে পড়েছে তাদের সম্পর্কটাকে সামাজিক পরিণতি দেওয়ার জন্যে। চলে আসে সমস্ত সম্পর্ক ছেড়ে চঞ্চলবাবু। একটা সিগারেট ধরান, তারপর খোঁজ করেননি আর। গ্রামের মিলি, বন্ধু কালীপদ আর গ্রামের শিক্ষক তারাপদ বৈরাগী হারিয়ে গেছেন সময়ের কালচক্রে। এখন চঞ্চলবাবু সেই গ্রামের ছেলে নেই আর। স্ত্রী নীলিমা আর মেয়ে তনয়াকে নিয়ে গড়িয়ায় স্রাচি ভিলার এই বিলাসবহুল এলাকায় নিজের প্রাসাদোপম বাড়িতে থাকেন। অতীতকে সম্পূর্ণ মুছে ফেলে বর্তমানেই থাকতে ভালোবাসেন তিনি। কিছু বছর আগেই তিনি শুনেছিলেন তার এক সঙ্গীর কথা, কাগজেই পড়েছিলেন ঘটনাটা। তখনই ছবি দেখে চিনতে পেরেছিলেন তাকে। 7-7টা নরবলি, কিন্তু কেন? কালীপদর গ্রামে তার নামে বেশ ঘুষঘুষে কথা হালকা কানে আসত। কালীপদ নাকি সারা রাত গ্রামের শ্মশানে কাটায়। বিভিন্ন তান্ত্রিক গুণিনের কাছেও তার যাতায়াত আছে। হয়তো সেখান থেকেই এসব শিখেছে। মাস্টারমশাই বলতেন, কালী, তোর সুরে জাদু আছে, একটু মন নিয়ে বাজা বাবা, আমার সাধের জিনিসটা তোকে দিয়ে যাব। কিন্তু কালী তা পায়নি, পেয়েছিল চঞ্চলবাবু একটা সাদা বাঁশি। বাঁশিটা হাড়ের, কিন্তু এত সূক্ষ্ম তার কারুকার্য যে দেখে বোঝার উপায় নেই ওটা মানুষের হাড়। আজ আরেকটা দেখেছেন তিনি কালীপদর হাতে, এটার জোড়া, ভাঙা হাড়ের বাঁশি। সকাল হতেই বেরিয়ে পড়েন চঞ্চলবাবু। গন্তব্য আলিপুর সেন্ট্রাল জেল। স্যার, আসবো? হ্যাঁ, আসুন। কি ব্যাপার, কাকে চাই? আগে স্যার, আমার নাম চঞ্চল বিশ্বাস। একজনের ব্যাপারে একটু কথা ছিল। কার ব্যাপারে? আগে কালীপদ, ওই কালীপদ বাগদি। চোখ সরু করে খাতা থেকে মুখ তুললেন পুলিশ ইন্সপেক্টর। কার ব্যাপারে? আগে কালীপদ। ওর তো কয়েকদিন আগেই ফাঁসি হয়ে গেছে। কোথায় পাবেন তাকে? ফাঁসি? হ্যাঁ, ফাঁসি, নরবলি কেস। স্যার, কোথাও একটু ভুল হচ্ছে। আমি গতকাল সন্ধ্যাবেলায় কালীপদকে দেখেছি। দূর মশাই, নেশা টেশা করেন নাকি? মরে যাওয়া মানুষকে দেখতে পান? না স্যার, না, সত্যি বলছি, বিশ্বাস করুন, আমি দেখেছি। দূর, জানতো সকাল সকাল চলে আসে কোথা থেকে যত সব। এই ঘোষদা, ফাইলটা দাও তো। একটু ইতস্তত করে উঠে যান চঞ্চলবাবু। বেরোনোর সময় হঠাৎ একজন কনস্টেবল ফিসফিস করে বলে, স্যার, আপনি সমীরণ স্যারের সাথে কথা বলুন, উনি এটা নিয়ে বেশ কিছুদিন চিন্তিত। কোথায় পাবো তাকে? তিনি তো এখন নেই, কি একটা কাজে বাইরে গেছেন, ফিরে আসবেন 2-1 দিন, তখন আসবেন। বেরিয়ে আসেন চঞ্চলবাবু। সমীরণবাবু বেশ কয়েকদিন ধরেই ঘুরছেন গ্রামটি। সেবারে যখন এসেছিলেন এই গ্রামে, তখন ডাকাতকারীর শ্মশান থেকেই কালীডোমকে ধরেছিলেন তিনি। নরবলির পর খানিকটা স্বেচ্ছাতেই ধরা দিয়েছিল সে। রক্তমাখা রামদা আর এদিক ওদিক ছড়ানো কাটা মুন্ডুগুলো দেখে ভয়ে শিউরে উঠেছিলেন তিনি। কেউ নেই কালীর তিনকুলে, এমনটাই জানিয়েছিলেন জেরায়। কোনো রকম তর্কে বা নিজেকে বাঁচানোর চেষ্টা করেনি কালী, মাথা পেতে নিয়েছিল সব শাস্তি। এখানে কালীডোমের বাড়িটা চেনো? ভ্যানে যেতে যেতে প্রশ্ন করেন সমীরণবাবু। হ্যাঁ বাবু, ও রায়দিঘির পাট্টতে। নিয়ে চলো তো।
আচ্ছা বাবু। কালীর বাড়ির সামনে যখন ভ্যান এলো তখন ভাড়া দিতে দিতে বললেন, তুমি চিনতে কালীকে? হি বাবু, ও পুলিশ তো এসেছিল গেল বছর, তখনই তো ধরে নিয়ে গেল। তারা মাস্টারের কাছে বাঁশি শিখতো। আহা গো, কি সুন্দর বাজাতো বটে। তা তোমাদের কালীপদ কি একাই থাকতো নাকি? একটু চুপ করে যায় ভ্যানওয়ালা। আচ্ছা বেশ, তুমি দাঁড়াও এখানটায়। আমি পুলিশের লোক, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি ভিতরটা একবার দেখে আসি, তারপর দেখছি কোথায় যাওয়া যায়। একদম নড়বে না এখান থেকে, অপেক্ষা করবে আমার জন্য। আসছি আমি। দরজার হুড়কো খুলে ভিতরে ঢোকেন সমীরণবাবু। সাধারণ গৃহস্থ ঘর ছিল। একপাশে ঢাই করে রাখা বাক্স ব্যাটরা, ঘরের তাকে তারামার একটি ছবি। একটা টিনের তোরঙ্গ খোলেন সমীরণবাবু। ঘরে ঢোকার পর থেকেই একটা অস্বস্তি অনুভূত হচ্ছে সমীরণবাবুর। কেমন যেন জিনিসগুলো টানছে তাকে। তোরঙ্গের ভেতর থেকে একটা চাদর আর কিছু কাগজপত্র পেলেন। উঠতে যাবেন, হঠাৎ চোখে পড়ল একটি বছর 17-18 খুব সুন্দরী সুশ্রী মেয়ের ছবি। 1 বিঘেত লম্বা হবে ছবিটা। ছবিটা তুলে হাতে নিতেই কেমন যেন মনে হলো তার পেছনে কে এসে দাঁড়িয়েছে। চকিতে পেছনে ঘুরেই দেখেন, না, কেউ নেই তো। দরজায় হুড়কো লাগিয়ে বেরিয়ে আসেন সমীরণবাবু। দেখো তো, এই ছবিটা চিনতে পারছো নাকি? এ তো কে? না বাবু, জানি নে। জানি না বললে তো হবে না, তুমি নিশ্চয়ই জানো, কিন্তু বলতে চাইছো না। মাথা নিচু করে থাকে মানুষটি। তুমি নির্ভয়ে বলতে পারো, তোমার কিছু হতে দেবো না আমি। আগেও মিলি, পাড়াগায় ওর নাম কেউ মুখে নেয় না বাবু। বড্ড ভালো মেয়ে ছিল। কোন রাক্ষস যে সর্বনাশ করলো মেয়েটার। মেয়েটা 7 মাসের পোয়াতি ছিল জানেন। গলায় দড়ি দিল এই ঘরের ভেতরেই। আমার ভ্যানেই সেই লাশটা নিয়ে যাই। আমাকে সবসময় বলতো, রফিক চাচা, আমাকে গ্রামটা ঘুরিয়ে নিয়ে আসো তো একদিন। বাবু, সেই মেয়ের লাশটা আমি নিজের হাতে বয়ে নিয়ে গেছি। বড্ড ভালো মেয়ে ছিল বাবু, বড্ড ভালো মেয়ে ছিল। মিলি মানে কালীর বোন? হ্যাঁ বাবু। আচ্ছা, এদের খবর আর কে দিতে পারবে বলতে পারো? তারা স্যারের বাড়ি চলেন, কিছু জানতেও পারেন। আচ্ছা চলো। ভ্যানটা রওনা দেয় তার মাস্টারের বাড়ির উদ্দেশ্যে। ঘরে ফিরেই লাইটটা জ্বালতে গিয়েও পারলেন না চঞ্চলবাবু। সুইচের আওয়াজ হলো বটে, লাইট জ্বলল না। নীলিমা তনয়াকে নিয়ে বাপের বাড়ি গেছে। বাড়ি ফাঁকা। ইনভার্টারটাও জ্বলল না কেন? দেখতে যাওয়ার জন্য পা বাড়াতেই চমকে উঠলেন। ঘরের মধ্যে কেমন একটা হাড় পোড়ার গন্ধ না? মুখ তুলতেই আর এক দৃশ্য। সামনে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে, মাটি থেকে 2 হাত ওপরে, ঘাড়টা একদিকে কাত করা। ফিসফিস করে তার গলা শোনা গেল, কেন এমন করলি চঞ্চল? আমি তো ভাবিনি কোনোদিন আমার প্রিয় বন্ধু এরকম কাজ করবে। তুমি বেঁচে আছো কালী? থাকতে দিলি কই? আমি তোর থেকেও ভালো বাঁশি বাজাতাম বলে আমার এত বড় ক্ষতিটা তুই করলি ভাই। তবে আমিও হারিনি। মাস্টার মশাইয়ের প্রাণের বাঁশি তোর কাছে আছে। তুই চুরি করেছিলিস, উনি তোকে দেননি। ওটা ওটা আমার প্রাপ্য ছিল। মিথ্যে কথা, আমার কাছে কোনো বাঁশি নেই। তুমি মাস্টারের বাঁশি বাজাও, আমি শুনেছি। তোমার কাছে সে বাঁশি দেখেছি আমি। তাই নাকি চঞ্চল? তোর কাছে নেই? তোর আলমারিতেই আছে সে বাঁশি। আমার কাছে এর জোড়া। সেটা কিভাবে পেয়েছি জানিস? কিভাবে? মাস্টারের হাড় দিয়ে।
বাঁশি বাজিয়ে আমি জিনকে ডেকেছি, নিজের রক্ত বেচে আমি তাকে ডেকেছি শুধু প্রতিশোধ নেব বলে। প্রতিশোধ? কি সব বলছো তুমি? আমি মারবো না তোমায়, যাকে ঠিক করেছি সেই তোমায় মারবে। আমি তোমায় জানিয়ে গেলাম, নিজের পাপের শাস্তি ভোগ করার জন্য তৈরি হও। মিলি আমার বোন ছিল, ওর ক্ষতি না করলেও পারতিস তুই। এই প্রত্যেক শয়তানকে জাগিয়ে তুললে সে কি ভয়ানক রূপ নিতে পারে। ছায়াটা মিলিয়ে গেল অন্ধকারে। চঞ্চলবাবু এবার চিন্তিত হয়ে পড়লেন। এসব কি সত্যি নাকি শুধুই মনের ভুল? না না, এত কিছু ভাবছে কেন সে? ফাঁসি হওয়া লোক কি কখনো ফিরতে পারে নাকি? ইতস্তত করে বিছানায় উঠে বসলেন তিনি। না, চোখ মুখে জল দেওয়া দরকার। বাথরুমে গিয়ে বেসিনের ঠিক ওপরের আয়নায় তাকালেন তিনি। কল খুললেন, মাথা নিচু করে চোখে মুখে জলের ঝাপটা দিলেন ভালো করে। তারপর তোয়ালেটা হাত বাড়িয়ে নিয়ে বেরিয়ে এলেন বাথরুম থেকে। কিন্তু তিনি লক্ষ্য করলেন না, আয়নায় তার প্রতিবিম্ব কিন্তু কোথাও নড়ল না। আপনি কি নিমাই বাবু, মানে তারা স্যারের? হ্যাঁ, আমি। আপনি কে? নমস্কার, আমি কলকাতা থেকে আসছি। আমার নাম সমীরণ আইচ। আমি কলকাতা পুলিশের। পুলিশ? কিন্তু আমরা তো। না না, আপনাদের কোনো ব্যাপারই না। আমি আসলে একজন সম্পর্কে কিছু প্রশ্ন করতে চাই। হ্যাঁ, বলুন না। আসুন আসুন, ভিতরে আসুন। ভেতরে ঢোকেন সমীরণবাবু। বেশ সুন্দর সাজানো ঘর। দেওয়ালে বিভিন্ন মানপত্র দেখে খুব সহজেই অনুমান করা যায় তারাপদ বৈরাগী কত বড় বাঁশিবাদক ছিলেন। মোড়া পেতে দেয় নিমাই বৈরাগীর বউ। গ্রাম্য চোখে মুখে স্বভাবতই পুলিশ আসার দরুন ভয়ের চাপ স্পষ্ট। পাশেই দাঁড়িয়ে নিমাই। ভয় নেই মা, আমি আসলে কয়েকটা প্রশ্নের উত্তর জানতেই এখানে আসতে বাধ্য হয়েছি। হ্যাঁ হ্যাঁ, বলুন না। আমরা যা জানি আপনাকে বলবো দারোগা বাবু। আচ্ছা, আপনার বাবা যাদের বাঁশি বাজানো শেখাতেন তাদের আপনি চিনতেন? হ্যাঁ, চিনতাম বলতে বাবা যখন শেখাতেন তখন আমাকেও কিছুটা শেখাতেন। আমি অত পোক্ত ছিলাম না, কিন্তু তালিমের সময় আমাকেও সঙ্গে নিতেন বাবা। সেই ছাত্রদের মধ্যে কালীপদ বলে কেউ ছিল কি? কালিদা? ও হ্যাঁ, সে তো আমাদের গাঁয়েরই ছেলে। খুব ভালো মানুষ ছিল কালিদা। উফ, কি দারুণ বাজাতো বাঁশি। জানেন তো দারোগা বাবু, কালিদা যখন বাজাতো সারা গ্রাম চুপ করে শুনত। কি মিষ্টি বাজাতো। দুই ভাই বোন কি সুন্দর থাকতো গ্রাম আলো করে। আমার বাবাকে বাবা বলেই ডাকতো কালিদা। কিন্তু কিন্তু কি নিমাই? একটু অধৈর্য হয়ে তারাই দিয়ে ফেললেন সমীরণবাবু। কিন্তু তারপর হঠাৎ কি যে হলো, বাবা হঠাৎ মারা যাবার পর সব কেমন পাল্টে গেল। কালিদাস সেবার গ্রামের বাইরে গেছিল। বাবা মারা গেল যেদিন, দুদিন পর কালিদা ফিরে এসে একেবারে পাল্টে গেল। মিলিও নিরুদ্দেশ হয়ে গেল। পাগলের মতো হয়ে গেছিল কালিদা। তারপরে একদিন শুনলাম কি সব খুনের ব্যাপারে কালিদাকে কলকাতায় ধরে নিয়ে যাওয়া হয়েছে। এখন আবার রাতের দিকে ওই শ্মশানের দিকটায় কালিদাকে ঘুরতে দেখি। কবে ছাড়া পেল স্যার? মানে কি কি বলছো কি তুমি? আতঙ্কে শিউরে ওঠেন সমীরণবাবু। মানে? হ্যাঁ, সবাই দেখেছি আমরা। এই তো কালো দেখেছি। কালী মারা গেছে আজ 3 দিন হয়ে গেছে নিমাই। কালীর ফাঁসি হয়েছে। সারা ঘরে কারোর মুখ থেকে একটাও কথা বেরোয় না আর।
ঘর ঘর করে ঘুরে চলছে পুরনো ফ্যানটা। আজ তবে চলি নিমাই, অনেক দূর ফিরতে হবে আমায়। বেরিয়ে যাচ্ছিলেন সমীরণবাবু, হঠাৎ নিমাইয়ের গলা শুনতে পেল পেছন থেকে। দারোগাবাবু, আপনি চঞ্চলদার সাথে একবার কথা বলতে পারেন, উনিও শিখতেন। কে চঞ্চল বাবু? চঞ্চলদা, চঞ্চল বিশ্বাস, এখন তো কলকাতায় থাকে, খুব নাম ডাক, উনিও শিখতেন। আচ্ছা বেশ। শেষবারের মতো একবার মুখটা দেখে নেয় কালী, তারপর আঁচড়ে কামড়ে খাওয়া শরীরটার ওপর ঝপঝপ মাটি ফেলতে থাকে, বিড়বিড় করতে থাকে এক দুর্বোধ্য ভাষা। মন্ত্র কি ঠিক শোনা যায় না। আজ তার না থাকার দরুন এত বড় সর্বনাশটা হলো বোনের। চোখের কোলটা মুছে নেয় একবার। যে জিনিস শিখতে সে ভিন গায়ে যেত, আজ তা প্রয়োগ করার সময় এসে গেছে। আজ রাতেই সারতে হবে, ডাকতে হবে তাকে। অন্ধকার ঘরের দরজা খুলে রামদা হাতে নিয়ে দাঁড়ায় কালী। একটা জিনিস দরকার, সেটা সহজে পাওয়া যাবে না। আজ একটু নেশা করতে হয়েছে তাকে, না হলে তারা মাস্টারকে প্রথম কোপটা মারার সময় বুক কি কাঁপতো না? না, আজ দুর্বল হলে চলবে না। হাতের হাড়টা খুব দরকার, ওটা দিয়েই তৈরি করতে হবে তার আসল জিনিস। যেটা পাওয়ার কথা ছিল সেটা আগেই বেহাত হয়ে গেছে ভেবে মাথাটা আরো গরম হয়ে গেল তার। অনেক অনেক ভালো ছিল তার থেকে, কিন্তু শুধু খ্যাতির জন্যই আজ তার বোনের সম্মানটা তুচ্ছ হয়ে গেল তার কাছে। না, এর প্রতিশোধ চাই, এমন প্রতিশোধ যাতে কোনো দিনও এমন ঘটনা আর না ঘটে। কতটা যন্ত্রণা পেলে একটা মানুষ তার আত্মহত্যার পথ বেছে নেয়, এসব ভাবতে ভাবতে বাঁশি বাজানোর কাজে মন দেয় কালী। হাড়ের বাঁশি। সদ্য কাটা মৃতদেহগুলো থেকে রক্ত নিয়ে এঁকে ফেলে একটা অদ্ভুত পঞ্চভুজ। তার মাঝে বসে এক অদ্ভুত সুরেলার সুর শুরু করলো কালী। ঝিরিঝিরি হাওয়ায় মনে হয় আশেপাশে কারা যেন ঘোরাফেরা করছে। কালী মন দেয় না। হঠাৎ পেছনে যেন একটা জান্তব নিঃশ্বাস পড়ছে। সে এসেছে। কালী তুলে নেয় দাখানা, হাতের কবজির ওপরে খানিকটা কেটে নেয়। গল গল করে বেরিয়ে আসে রক্ত। পিছন দিকে না তাকিয়ে হাত থেকে খানিকটা রক্ত মাটিতে ফেলে দেয় কালী। পেছনের প্রাণীটা খাচ্ছে, স্বাদ পেয়েছে রক্তের, আরও চাই তার। কালী বিড়বিড় করতে থাকে, বাজতে থাকে বাঁশি। হঠাৎ শোনা যায় দূরে হর্ন বাজতে থাকা কোনো গাড়ি। পুলিশের গাড়ি কি? প্রথম অংশ এখানেই সমাপ্ত। জানি মারবেন আমায়, তবে দ্বিতীয় সংখ্যার কাজও চলছে, খুব শিগগিরই চলে আসবে। গল্পের সূত্রধার আমি বিপ্র, গল্প পাঠে পাপাই, কালিডোম ও তারা মাস্টারের ছেলে নিমাইয়ের ভূমিকায় আমি, পুলিশ ইন্সপেক্টর সমীরণ আইচের ভূমিকায় অনিশ, ভ্যানওয়ালার চরিত্রে মামুদ এবং চঞ্চল বিশ্বাসের চরিত্রে ভূষণ। কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না, আর গল্প পাঠাবেন নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল আইডিতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।